রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মারা যাওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর পাশাপাশি আগে ঘোষণা করা সুযোগ সুবিধাগুলো বহাল থাকবে। আজ ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে বলেও জানান আইনজীবী শিশির মনির। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। আজ সকালে রাজধানীর ধানমন্ডির রাশিয়ান কালচার সেন্টারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজিত নাগরিক সেবা ও জনসচেতনতা নিশ্চিতকরণ গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। গণশুনানিতে নাগরিকরা বিভিন্ন সেবা, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নাগরিকদের প্রশ্নের উত্তর দেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক উপস্থিত ছিলেন। কয় লক্ষ লোকের জন্য তৈরি করা হয়েছিল, আজকে কয়েক কোটি লোক। তাহলে এত লোককে আপনি কতটুকু ফ্যাসিলিটিস দিবেন, এতগুলো লোককে আপনি কোথায় কতটুকু তাকে থাকতে দিবেন, তাহলে সেই বিষয়টাও আমাদেরকে চিন্তা করতে হবে। এতগুলো লোকের ফ্যাসিলিটিস দেয়া এটা খুব সহজ ব্যাপার না, যদি আমরা এদেরকে ডিসিপ্লিনের মধ্যে না আনতে পারি। জনগণ দেখতে চায় আমরা জবাবদিহি থাকি, জনগণ দেখতে চায় আমরা জনবান্ধব থাকি, জনগণও এটা দেখতে চায় যে তার সমস্যা মানে কর্পোরেশনের সমস্যা। এভাবে যখন সে উপলব্ধি করবে তখনই দেখবেন যে জনগণ তার সব শক্তি নিয়ে সে পাশে দাঁড়িয়েছে, চেষ্টা করছেন। দরকার হচ্ছে আমাদের সবার সহযোগিতা, এবং সেটা নাগরিক হিসেবে করতে আমরা যদি চাই, আমার বিশ্বাস যে আমরা একটা ভালো ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনে নিশ্চিত করতে পারব। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতায় রাষ্ট্র ও সমাজ সব ক্ষেত্রেই গণমাধ্যম হলো আয়না। যে রাষ্ট্র বা সমাজ নিজেকে স্বচ্ছ করতে চায় না, তারা গণমাধ্যমের মতো স্বচ্ছ আয়নাকে গ্রহণ করতে পারে না। আজ রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ মিলনায়তনে ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় ও রাষ্ট্রে যদি সুশাসন নিশ্চিত করা না যায়, তবে বিচ্ছিন্নভাবে কেবল গণমাধ্যমের উপস্থিতিতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেমিনারটির আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সার্বিক সহযোগিতায় ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। সেমিনারের সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা ও সঞ্চালনা করেন ইআরএফ জেনারেল সেক্রেটারি আবুল কাশেম। গণমাধ্যমের মতো আয়না যদি গঠন প্রক্রিয়ার দিক থেকে কোয়ালিটেটিভ কনফার্মেশন না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র আয়না হলেই যে সঠিক চেহারা দেখা যাবে তা কিন্তু না, বরঞ্চ আরও ডেঞ্জারাস। রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে, বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে। পবিত্র ঈদ উল আজহার নবম দিনেও বাড়ি ফেরা ও রাজধানীমুখী মানুষের যাতায়াত অব্যাহত থাকায় যমুনা সেতুতে যানবাহনের চাপ কমেনি। গত 24 ঘন্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে 41,906টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে 3,52,75,700 টাকা। যমুনা সেতু সাইট অফিস থেকে জানা গেছে, গত 24 ঘন্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে অর্থাৎ উত্তরবঙ্গমুখী লেনে 19,559টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে 1,75,28,700 টাকা। অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে পারাপার হয়েছে 22,347টি যানবাহন। এই খাত থেকে টোল আদায় হয়েছে 1,77,47,000 টাকা। দুই প্রান্ত মিলিয়ে 24 ঘন্টায় মোট
41,906টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে 3,52,75,700 টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ বিকেল 3টায় শুরু হয়েছে। এদিন স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় ধর্ষণ ও হত্যার শিকার রামিসা, ফারিয়া মিম, আমিনা ও তাবাসসুমের জন্য সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। গত 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হচ্ছে তাদের প্রথম বাজেট অধিবেশন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অধিবেশনে আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা শেষে আগামী 30 জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 10 আগস্ট ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সাথে মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে প্রসিকিউশন জানায় 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশ ঘিরে 4 স্থানে 58 জন নিহত আছেন, যার মধ্যে ঢাকায় 32, নারায়ণগঞ্জে 20, চট্টগ্রামে 5 ও কুমিল্লায় 1 জন রয়েছেন। দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষককে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। চতুর্থ শিল্প বিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক পেশা ঝুঁকিতে পড়লেও তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। এই প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথাগত সার্টিফিকেট সর্বস্ব শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক ও বাস্তবমুখী প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্যই নয়, বরং বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। ফলে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে আরও প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী করতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ বাধ্যতামূলক করা সম্ভবত এখন সময়ের দাবি। ময়মনসিংহের ধোবাউড়ায় বালু বোঝাই ট্রাক সহ ধসে পড়েছে কংস নদীর বেইলি ব্রিজ। এতে তারাকান্দা ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ দুপাড়ের হাজারো মানুষ। ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, 10 বছর আগে ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। রোববার ভোরে বালু বোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় এর একটি অংশ ভেঙে পড়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি মেরামত অথবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন। লোহার ব্রিজ আমরা আর চাই না, রড সিমেন্ট দিয়ে ঢালাই ব্রিজ চাই। এটা মাননীয় এমপি মহোদয় যারা রয়েছে আমাদের দোবরা আলোয়াগারে, তিনি এবং জনপ্রতিনিধি এবং অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী সকলের কাছে আমার উদাত্ত আহ্বান যেন ঢালাইয়ে উন্নীত করে রড সিমেন্টের ব্রিজটা করে দেওয়া হয়। পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও 8 জন। শনিবার রাত 8:15টার দিকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পাখিমারা থেকে যাত্রী নিয়ে কলাপাড়াগামী ইজি বাইকটির সাথে বিপরীতমুখী বাসের সংঘর্ষ হলে 9 জন যাত্রীর গুরুতর আহত হন। কলাপাড়া হাসপাতাল থেকে আহতদের বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় হারুন গাজীর মৃত্যু হয়। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং
আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। উপজেলার 4000 অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি 16 কেজি করে চাল এবং উপজেলার 122টি মাদ্রাসাকে 1 টন করে চাল দেওয়া হয়। একই অনুষ্ঠানে 680 জন অসহায় দুস্থ ব্যক্তির মাঝে জনপ্রতি 2500 টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে চট্টগ্রাম নগরীতে 10 লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। রোববার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষ পরিচর্যা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তিনি পরিচ্ছন্নতা ও উদ্যান বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পরিকল্পিতভাবে ফুল, ফল ও ঔষধি গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, তাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রামকে আরও দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব নগরীতে পরিণত করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন ও উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা সহ অন্যান্যরা।